বড় একটা টুইস্টের সাথে আগের এপিসোড শেষ হয়েছিল। টুইস্টটা হলো ইউরোচি ভার্সেস বেকুয়া কুচিকি। ওদের মাঝে যে ফাইট হবে তার সূচনা দিয়েই আগের এপিসোড শেষ হয়েছিল। এই এপিসোডে আমরা তাদের ফাইটেরই একটা ঝলক দেখব। হ্যালো এভরিওয়ান, রেইনবো এনিমি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, হঠাৎ করে আমার চ্যানেলের গ্রোথ অনেক বেশি কমে গেছে। এতটাই কমে গেছে, 1-2 দিনে আমি একটা সাবস্ক্রাইবারও পাচ্ছি না, উল্টো আরো কমে যাচ্ছে। তার মধ্যে আবার আমার পিসিটা গেল নষ্ট হয়ে। আমি আরো একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, আমি শুধুমাত্র ব্লিচ কন্টিনিউ করছি না, আমি ব্লিচের সাথে অন্যান্য সব এনিমিগুলাকেও আনার চেষ্টা করব। আপনারা যদি কোনো এনিমি দেখতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে এনিমিটার রেসপন্স সবচেয়ে বেশি পাবো আমি সেই এনিমিটাকেই নিয়ে আসবো, কারণ আমার চ্যানেলটাকে গ্রোথ করাতে হবে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি এখন আমার চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারিনি। আগামী 6 মাসে পারবো কিনা এটাও সন্দেহ আছে, কারণ আমার চ্যানেলের গ্রোথ অনেক বেশি কম। এখন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট একটাই, আপনারা সবাই বাকি এনিমিগুলোকেও দেখবেন, তাহলে হয়তো আমার চ্যানেলের গ্রোথটা একটু বাড়বে। চলুন তাহলে অযথা সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতে আমরা রেঞ্জিকে দেখি। রেঞ্জির অবস্থা এতটাও ভালো না, মানে সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমরা রেঞ্জের পাশে একটা গরিলাকে দেখতে পাই। এখন এটা গরিলা নাকি শিম্পাঞ্জি এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। রেঞ্জি মনে হয় ঘুমাচ্ছিল। এই গরিলাটা আসার পর রেঞ্জির ঘুম ভেঙে যায়। রেঞ্জি গরিলার নাম বলে জাবিমারু, তার মানে এটা রেঞ্জির জানপাক্তুর অরিজিনাল ফর্ম। জাবিমারু বলে, তুমি এখনো উঠতে পারছো না? তখনই জাবিমারুর লেজ রেঞ্জির মজা নিয়ে বলে, একবার নিজের দিকে তাকাও। মানে জাবিমারুর যে লেজটা সেও কথা বলতে পারতো। রেঞ্জি বলে, তোমরা সবসময় এমন করে কথা বলো কেন? একটু তো সুন্দরভাবে কথা বলতেই পারো। জাবিমারু বলে, আমি অলরেডি রিকভার হয়ে গেছি, আমি এখন যে কোনো সময় ফাইট করতে পারবো, তাই এখন এটা তোমার সুযোগটাকে কাজে লাগাও। জাবিমারু লেজ বলে, জলদি সুস্থ হও, তারপর ওই অপদার্থ জাঙ্গেৎসুর সাথে আমাদের ফাইট করার সুযোগ করে দাও। আমরা ওকে দেখিয়ে দেব আমরা শক্তিশালী, এবার আমরা জিতবো। রেঞ্জি বলে, মনে হয় তোমরা ঘুমাচ্ছ। এটা শুনে জাবিমারু আর তার লেজ একটু অবাক হয়। জাবিমারু একটু ভাবে, তারপর সে জিজ্ঞেস করে, ও কি আমাদের শত্রু না? রেঞ্জি চুপ ছিল। এটা দেখে জাবিমারু বুঝতে পারে ইচিগো এখন আর তার শত্রু না। জাবিমারু জিজ্ঞেস করে, তাহলে তোমার শত্রু কে? এখন তুমি কার সাথে ফাইট করতে চাও? এসব বলে জাবিমারু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন বেকুয়া কুচিকিকে দেখি। তিনি তার টেকনিক স্কেটার সেনবুন জাকুরা ইউজ করতেই যাবে, তখনই সেখানে ইউরোচির এন্ট্রি হয়। ইউরোচি বলে, বেকুয়া বয়, অনেকদিন পর তোমার সাথে আবার দেখা হলো। এখানে আগের এপিসোড শেষ হয়েছিল। তখন আমরা জানতে পারি ইউরোচির পুরো নাম হচ্ছে শিনোইন ইউরোচি। হানাতারু বলে, উনি কে? আমি তো ওনাকে চিনতে পারছি না। রুকিয়া বলে, এই নামটা আমি আগেও শুনেছি। তখনই বেকুয়া বলে ওঠে, স্টিল ফোর্সের সুপ্রিম কমান্ডার আর ফার্স্ট ডিভিশনের পানিশমেন্ট ফোর্সের জেনারেল ইউনিট লিডার শিনোইন ইউরোচি। অনেকদিন হলো, তুমি নিজেকে 100 বছর ধরে লুকিয়ে রেখেছো। আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। তখন ইচিগো ইউরোচিকে বলে, ইউরোচি সামা, আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে এখানে এসেছেন, কিন্তু আমি আপনার কাছে মাফ চাইছি, আপনি পেছনে থাকুন, ওকে আমি হারাবো। এসব কিছু শুনে ইউরোচি বলে, তুমি ওকে হারাবে? তুমি একটা বোকা। এটা বলে সে ফুল স্পিডে ইচিগোর কাছে আসে। ইচিগোর কাছে আসার পর ইউরোচি তার হাত ইচিগোর পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন ইচিগো সেখানে জ্ঞান হারায়। ইউরোচি ইচিগোকে তার কাঁধে তুলে নেয়। ক্যাপ্টেন ওয়াকে তাকে জিজ্ঞেস করে, তুমি ওর অর্গানে পাওয়ারফুল মেডিসিন কেন দিলে? ইউরোচি, তুমি ওর সাথে কি করতে চাইছো? ইউরোচি কিছু বলে না। তখনই বেকুয়া বলে ওঠে, এসব কিছুই তোমাকে সাহায্য করতে পারবে না, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। ইউরোচি বলে, ও আচ্ছা বেকুয়া বয়, তুমি তো দেখি বড় বড় কথাও শিখে গেছো। তুমি আমার ট্যাগ নিয়েছো বলে কি তুমি আমাকেও হারাতে পারবে? বেকুয়া বলে, চেষ্টা করে দেখো কে হারবে কে জিতবে। তখনই ওদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওদের মাঝে ফাইট ঠিকই শুরু হয়, কিন্তু ওদের ফাইটকে আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ ওরা দুজনে অনেক ফাস্ট বাতাসের গতিতে এখান থেকে সেখানে চলে যাচ্ছিল। বেকুয়া বারবার ইউরোচিকে অ্যাটাক করতে আসে, কিন্তু সে ইউরোচিকে ধরতে পারে না। একসময় বেকুয়া ইউরোচির সামনে এসে ইউরোচিকে অ্যাটাক করে। বেকুয়া বলে, তুমি কি ভেবেছো এই সোলো ফ্ল্যাশ টেপ দিয়ে তুমি এখান থেকে পালাতে পারবে? আমরা দেখি ইউরোচি পড়ে যাচ্ছিল, মানে সে হেরে গেছে। তখনই আমরা দেখি ইউরোচি আসলে বেকুয়াকে বোকা বানিয়েছে। ইউরোচি অনেক ফাস্ট বেকুয়ার হাতের উপর উঠে বসে। সে বলে, তোমার কাছে কি মনে হয় এরকম সোলো ফ্ল্যাশ টেপ দিয়ে তুমি আমাকে ধরতে পারবে? মানে বেকুয়ার কথা ইউরোচি আবার বেকুয়াকে ফেরত দিয়েছে। পরে ইউরোচি একটা বাড়ির ছাদে উঠে বলে, 3 দিন, এই 3 দিনে আমি এই ছেলেটাকে তোমার থেকে আরো বেশি শক্তিশালী বানিয়ে আনবো। সেই পর্যন্ত আমাদের এই ফাইট স্থগিত থাকবে।
আর যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে চেস করতে পারো। ফ্ল্যাশ মাস্টার ইউরোচি কখনোই তোমার মতো কারো কাছে ধরা পড়বে না। এই এপিসোডে আমরা ইউরোচির অনেকগুলো টাইটেল সম্পর্কে জেনেছি। একটা হলো ফ্ল্যাশ মাস্টার ইউরোচি, দ্বিতীয়টা হলো স্টিল ফোর্সের সুপ্রিম কমান্ডার, তৃতীয়টা হলো ফার্স্ট ডিভিশন পানিশমেন্ট ফোর্সের জেনারেল ইউনাইট লিডার। মানে ইউরোচি যে এতটা টাইটেল হবে আমি কখনোই ভাবিনি। পরে ইউরোচি সেখান থেকে বড় বড় লাফ দিয়ে চলে যায়। ইউরোচি যে কতটা পাওয়ারফুল আপনারা তো বুঝতেই পারছেন। এসবের শেষে বেকোয়া সেখান থেকে চলে যাচ্ছিল। ক্যাপ্টেন ওয়াকি তাকে বলে, কি হলো, চলে যাচ্ছ কেন? তুমি কি রোয়াকাদেরকে ধরবে না? বেকোয়া বলে, না, আমার ইন্টারেস্ট চলে গেছে, এখন তুমি ওদের সাথে যা ইচ্ছা হয় তাই করতে পারো। ক্যাপ্টেন ওয়াকিতাকে বলে, কি একটা ঝামেলা, এই ছেলেটার মুড সবসময় চেঞ্জ হতেই থাকে। পরে ক্যাপ্টেন সেন্তারো আর কিওনে নামের দুজন সোল রিপারকে সেখানে ডাকে। আমরা ওদেরকে 40 নম্বর এপিসোডেও দেখেছি। সেন্তারো কোৎসোবাকি হলো 13 নম্বর স্কোয়াডের কমান্ডার। তার সাথে গোল্ডেন কালার চুলওয়ালা যে ছেলেটা আছে তার নাম হলো কিওনে কোৎসেচো নাকি জানি, যাই হোক আমরা কিওনে বলবো। কিওনে হলো স্কোয়াড 13-র 3 নাম্বার সিটে আছে, মানে সে কমান্ডারের পরের পদে আছে। তারপরও এই দুজনের মধ্যে ভালোই কম্পিটিশন আছে। ক্যাপ্টেন বলে, আমি তো বলেছিলাম তোমরা এখানে আসবে না। সেন্তারো মাফ চায় আর বলে, ক্যাপ্টেন আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, তাই সাথে সাথে চলে এসেছি। এসব শুনে কিওনে সেন্তারোকে বলে এসব ঠিক না। পরে সে তার সামনে এসে বলে, ক্যাপ্টেন আমিও সেম ফিল করি। আবার সে কথায় কথায় বলে দেয়, আমি আপনাকে অনেক ভালোবাসি। ক্যাপ্টেন চুপ করে ওদের এসব দেখছে। সেন্তারো বলে, আমি তোমার থেকে বেশি রেসপেক্ট করি। এসব নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। ক্যাপ্টেন বিরক্ত হয়ে কিওনেকে বলে স্কোয়াড 4 আর এমার্জেন্সি রিলিফ স্কোয়াডকে খবর পাঠাতে। পরে তিনি সেন্তারোকে বলে রুকিয়াকে যেন সে আবার তার সেলে ফেরত নিয়ে যায়। সেন্তারো তার অর্ডার মতো রুকিয়াকে নিতে আসে। হানাতারো বলে, না, আমি আবার রুকিয়াকে ওখানে যেতে দেব না। এটা শুনে সেন্তারো রাগ হয়ে হানাতারুকে ধরে বলে, তোমার কি মনে হয় আমরা এগুলো ইচ্ছা করে করছি? পরে সে হানাতারুকে ফেলে দেয় আর রুকিয়াকে কোলে তুলে নেয়। সেন্তারো রুকিয়ার কাছে মাফ চায় আর বলে, আমি আর ক্যাপ্টেন হায়ার আপদের কাছে রিকোয়েস্ট করেছি তোমাকে যেন ওরা মুক্ত করে দেয়, সেই পর্যন্ত তুমি ধৈর্য ধরো। পরে সে রুকিয়াকে নিয়ে যাচ্ছিল। তখনই কিওনে বলে, চুপ করো, আমিও রুকিয়ার কথা অনেক বেশি চিন্তা করি, তোমার থেকে অনেক বেশি। এসব নিয়ে ওদের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। এদিকে ক্যাপ্টেন ওয়াকিতাকে গাঞ্জোর কাছে এসে দেখে গাঞ্জো এখনও বেঁচে আছে। তখনই হানাতারু ক্যাপ্টেনকে কিছু বলতে চায়, কিন্তু সে পারে না। ক্যাপ্টেন বলে, তুমি অবশ্যই এটাই জানতে চাইছো আমরা কেন তোমাদেরকে সাহায্য করছি? হানাতারু বলে, হ্যাঁ। ক্যাপ্টেন বলে, অবশ্যই আমরা সাহায্য করব। আমরা এখনো জানতে পারিনি আইজিনকে কে খুন করেছে। আমরা এটা ক্লিয়ার জানি তোমরা এই ব্যাপারে কিছু হলেও জানো, তাই আমরা ইনভেস্টিগেশন ছাড়া তোমাদেরকে মারবো না। এসব কিছু তো পরের কথা, তুমি একজন নর্মাল সোল রিপার হয়ে আরেকজনকে বাঁচাতে এসেছো। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে মরতে দিতে পারি না। হানাতারু এসব শুনে অবাক হয়ে যায়। পরের সিনে আমরা ওরিহিমে আর ইশিদাকে দেখি। ওরা দুজনও সোল রিপারের ড্রেস পরেছিল। দেখে মনে হচ্ছিল ওরাও যেন সোল রিপার। একটা সোল রিপার ওদেরকে দেখে বলে, তোমরা রোয়াকার ব্যাপারে বলে অনেক বেশি উপকার করেছো। আচ্ছা তোমরা কি নতুন? আগে তো তোমাদেরকে কখনোই দেখিনি। ওরিহিমে বলে, হ্যাঁ আমরা নতুন, আমরা আজকেই জয়েন করেছি। আমার নাম ওরিহিমে, আমি আজকের ডিউটির রিপোর্ট করছি। ইশিদাও নিজের পরিচয় দেয়। সোল রিপারটা ওরিহিমেকে দেখে বলে, তুমি চাইলে আজকে রাতটা আমার সাথে থাকতে পারো। তুমি নিশ্চয়ই আমার নাম শুনেছ, আমি হলাম আমার টিমের সবচেয়ে সেরা। এইসব শুনে ইশিদা বুঝতে পারে এই সোল রিপারের মতলব বেশি ভালো না। তাই সে তাকে থামিয়ে বলে, রোয়াকাদের নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আবার ওয়ার টাইমও চলছে। এই সময় স্কোয়াডের মেয়েদেরকে প্রপোজ করাটা একদমই আপনার মানায় না। সোল রিপারটা ইশিদাকে ধরে বলে, তুমি আমাকে লেকচার দিচ্ছ? তোমার সাহস কি করে হয়? তখন অন্য সোল রিপাররা তাকে ডাকে, যার জন্য এই সোল রিপারটা সেখান থেকে চলে যায়। ওরিহিমে ইশিদাকে ধন্যবাদ দেয়, কারণ সে ওরিহিমেকে ওই সোল রিপারের থেকে বাঁচিয়েছে। ইশিদা বলে, এটা তেমন কিছুই না, তাছাড়া আমি এরকম মানুষকে পছন্দ করি না। তখনই ওরিহিমে অনেক জোশ নিয়ে বলে, আমাদের প্ল্যানটা অনেক ভালো কাজ করছে, আমি অনেক বেশি ট্যালেন্টেড, তাই না? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইশিদা আর ওরিহিমে লুকিয়ে আছে। ওদের আশেপাশে অনেক সোল রিপাররা ছিল। তখনই ওরিহিমের মাথায় একটা বুদ্ধি আসে। বুদ্ধিটা হলো ওরা সোল রিপারের কাপড় চুরি করবে, কারণ ওদের মাঝে আর সোল রিপারদের মাঝে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু কাপড়ের। কিন্তু ইশিদা রাজি হচ্ছিল না।
অরিহিমে বলে এটা চুরি না, আমরা শুধু ওদের কাপড়কে ধার নেব, পরে আবার ফেরত দিয়ে দেব। আমরা যদি ওদের মতো কাপড় পরি তাহলে আমরা সহজেই ওদের থেকে আমাদেরকে বাঁচাতে পারবো। তখনই দুটো সোলডিপার এদিকে আসছিল। অরিহিমে ওদেরকে দেখে বলে আমি যখন অ্যাকশন বলবো তখনই ওদের উপর অ্যাটাক করবে। ইশিদা ভয় পাচ্ছিল, ততক্ষণে সোলডিপাররা ওদের কাছে চলে এসেছে। ওরা আসার সাথে সাথে অরিহিমে ওদের উপর অ্যাটাক করে দেয়। ইশিদা অরিহিমের কাজ দেখে বোকার মতো বসেছিল। সে বলে আমি তো ভুলেই গিয়েছিলাম এটা করতে। পরে আমরা দেখি অরিহিমে ওই সোলডিপারদের কাপড়কে চুরি করে নিয়েছে। ইশিদা অরিহিমেকে বলে আমি অবাক হচ্ছি, তুমি তোমার স্পিরিচুয়াল প্রেশারকে ইউজ না করেই দুজন সোলডিপারকে নক আউট করে দিয়েছ, কিন্তু কিভাবে? তার মানে তুমি অনেক শক্তিশালী। অরিহিমে হাসে। পরে সে বলে আমি তাসুকির সাথে একটু একটু কারাটে শিখেছি, তাই এগুলো করতে পেরেছি। তাসুকি বলেছে আমার স্কিল ফার্স্ট লেভেলের স্টুডেন্টদের মতো। ইশিদা এসব শুনে লজ্জা পাচ্ছিল। তখনই সে দেখে অরিহিমে সেখানেই তার কাপড় চেঞ্জ করতে শুরু করেছে। ইশিদা দূরে চলে যায়। সে কোনো রকমে অরিহিমেকে থামায়। অরিহিমে নিজে লজ্জা পেয়েছিল, সে মাফ চায়। পরে অরিহিমে ইশিদার জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা করে। সেখানে লেখা ছিল ইশিদার চেঞ্জিং রুম, আরও লেখা ছিল আরামদায়ক, জায়গা সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইশিদা এটা দেখে কি বলবে বুঝতে পারছিল না। সে আরো অন্ধকারে চলে যায়। পরে ইশিদা সেখানেই তার কাপড় চেঞ্জ করে সিন আবার বর্তমানে আসে। ইশিদা এই সবকিছু মনে করে লজ্জা পাচ্ছিল। তখনই অরিহিমে একটা খাতা বের করে বলে আমাদেরকে সেনজাইকোর দিকে যেতে হবে, সেখানে রুকিয়া আছে। আসলে ওরা এতদিনে জানতে পেরেছে রুকিয়া সেনজাইকোতে আছে। পরে অরিহিমে মন খারাপ করে বলে বাকিরাও মনে হয় সেখানেই গেছে, আবার ইচুকো হয়তো সেখানেই আছে। ইশিদা বলে তাহলে আমাদেরকে জলদি সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আমরা ওদের সবাইকে সাহায্য করব। এটা শুনে অরিহিমে অনেক খুশি হয়। পরে ওরা কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি 12 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন মায়োরি কুরুতসুচি সেখানেই এতক্ষণ ধরে লুকিয়েছিল। মানে সে লুকিয়ে অরিহিমে আর ইশিদার উপর নজর রাখছিল। এবার কি হবে? ইশিদা আর অরিহিমে এতদিন ধরে কোনো টাফ অপোনেন্ট পায়নি। এবার কি মায়োরি ওদের অপোনেন্ট হবে? আমরা আবার ইচিকোকে দেখি। ইউরোচি আবার ইচিকোকে তার আস্তানায় নিয়ে এসেছে। ইউরোচি বলে আমি 100 বছর ধরে সব অ্যাকশন থেকে নিজেকে দূরে রেখেছি, যার মূল্য হিসেবে বেকওয়ার মাত্র কয়েকটা ফ্ল্যাশ স্টেপকে থামাতেই আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। তাহলে কি আমি সত্যি সত্যি দুর্বল হয়ে যাচ্ছি? পরে ইউরোচি সেখানে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর ইচিকোর জ্ঞান ফিরে আসে। ইউরোচি এটা দেখে খুশি হয়। ইউরোচিকে দেখে ইচিকোর মনে পড়ে সে কিভাবে তাকে অজ্ঞান করে দিয়েছিল। তাই সে রাগ হয়ে ইউরোচির কলার ধরে বলে কেন আমাকে আবার এখানে নিয়ে এসেছেন কেন? ওদের সবাইকে বাঁচানোর জন্য আমার কাছে এই একটাই বেস্ট চান্স ছিল। এখন তো গানজু, হানাতারু, রুকিয়া ওদের সবাইকে ওরা মেরে ফেলবে। ইউরোচি বলে তুমি নিজেকে কি ভাবো? এমন কেউই নেই যে কিনা বেকওয়ার সামনে 1 সেকেন্ডও টিকতে পারবে। পরে ইউরোচি ইচিকোকে ফেলে দেয়। ইউরোচি বলে তুমি কি এখনো তোমার ক্ষতগুলোকে খুলতে চাও? ইচিকো সত্যি সত্যি অনেক ব্যথা পাচ্ছিল। সে বলে তুমি জাহান্নামে যাবে। ইউরোচি বলে আমি শুধুমাত্র একজনকে নিয়ে বেকওয়ার কাছ থেকে পালাতে পারতাম। ইচিকো বলে তাহলে আমাকে রেখে রুকিয়াকে তুমি সাথে করে আনলে না কেন? ইউরোচি বলে এটা সত্যি, তবে এখানে এমন কেউ নেই যে কিনা বেকওয়াকে হারাতে পারবে, কিন্তু এই অ্যাবিলিটিটা শুধুমাত্র তোমার কাছে আছে, তাই আমি তোমাকে সাথে করে নিয়ে এসেছি। এটা শুনে ইচিকো অনেক অবাক হয়ে যায়। ইউরোচি বলে তাছাড়া সেখানে ক্যাপ্টেন ওয়াকিতাকিও আছে। সে হলো রুকিয়ার সুপারিয়র। ওয়াকিতাকি তার ডিউটি নিয়ে অনেক বেশি দায়িত্বশীল। যদিও তুমি ওদের শত্রু হও, তারপরও সে এমন কাউকে হত্যা করবে না যে কিনা রুকিয়াকে বাঁচাতে এসেছে। এখন তুমি এইসব চিন্তা বাদ দিয়ে নিজেকে শক্তিশালী বানাও। তুমি এখন যেমন আছো এই শক্তি দিয়ে তুমি কখনোই বেকওয়াকে হারাতে পারবে না। আমি তোমাকে ট্রেন করব, তাহলে তুমি এটা করতে পারবে। তারপর তুমি নিজের হাতে বাকি সবাইকে উদ্ধার করে নিও। এইসব কিছু শুনে ইচিকো অনেক সিরিয়াস হয়ে যায়। পরে আমরা আবার ওদের দুজনকে দেখি। ওরা দুজন ট্রেনিং এর জায়গাতে চলে এসেছে। ইউরোচি বলে তোমার আঘাতগুলোর কি অবস্থা? ইচিকো বলে অনেক ভালো। ইউরোচি বলে ঠিক আছে, তারপর এগুলো ঠিক হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না। আমাদের কাছে বেশি সময় নেই, এগুলো ব্যথা করবে, তারপরও তোমাকে এটা করতেই হবে। ইচিকো বলে ঠিক আছে, কিন্তু এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে আমি আগেও এই জায়গাটাকে দেখেছি। ইউরোচি বলে না, এই প্রথম আমি বাইরের মানুষকে এখানে নিয়ে এসেছি। পরে ইচিকো তার জানপাক্তু বের করে বলে আমাদের কাছে বেশি সময় নেই, জলদি শুরু করতে হবে। ইউরোচি হাসে আর বলে ঠিক আছে। ইউরোচি বলে
প্রথমে তোমাকে তোমার জানপাক্তুর কনস্ট্যান্ট রিলিজ পাওয়ার সম্পর্কে জানতে হবে। ইচিগো বলে, এটা কি কেনপাচি জারাকির মতো? এখন কথা হলো আমার জানপাক্তুর শেপ বাকি সব জানপাক্তুর থেকে আলাদা। ওকে আমি নাম বলে ডাকলেও এর শেপ চেঞ্জ হয় না। ইউরুচি বলে, আমি যা ভেবেছিলাম তাই ঠিক। তুমি এখন ওইটাই জানো না, তোমার জাঙ্গেৎসু দ্বিতীয়বারের মতো রিলিজ হয়েছে। এটা শুনে ইচিকো অবাক হয়ে যায়। ইউরুচি আরও বলে, শুধুমাত্র জাঙ্গেৎসু না, বাকি সব জানপাক্তুর দুটো রিলিজ স্টেজ থাকে। প্রথম স্টেজ হলো শিকাই আর দ্বিতীয় স্টেজ হলো বানকাই। যাক, ফাইনালি বানকাই পর্বে আসলাম। তাহলে এখন থেকে আমরা বানকাই পর্ব দেখতে পারবো। আমি বানকাই পর্বের জন্য সুপার এক্সাইটেড ছিলাম। ইউরুচি আরও বলে, একজন ক্যাপ্টেনকে অবশ্যই জানপাক্তুর এই দুটো স্টেজকে পারফর্ম করা জানতে হবে। শুধুমাত্র একজনকে ছাড়া কোর্ট গার্ডের সকল ক্যাপ্টেনকে বানকাইয়ের উপর অবশ্যই মাস্টার হতে হবে। ইচিকো অবাক হয়ে বলে, একজনকে ছাড়া? ইউরুচি বলে, হ্যাঁ, সেই পার্সনটা হলো কেনপাচি জারাকি। সোল সোসাইটির লং হিস্ট্রিতে জারাকি একমাত্র ক্যাপ্টেন যে কিনা বানকাই ইউজ করতে পারে না, এমনকি তার জানপাক্তুর নাম কি তাও জানে না। তারপরও সে কতটা পাওয়ারফুল তা তুমি ভালো করেই জানো, কারণ তুমি ওর সাথে ফাইট করেছো। এসব শুনে ইচিকো চুপ হয়ে যায়, কারণ সে নিজেও ভালো করেই জানে জারাকি সত্যি সত্যি অনেক বেশি পাওয়ারফুল। ইউরুচি আরও বলে, শিকাই আর বানকাইয়ের মধ্যে পার্থক্য ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ইনেট অ্যাবিলিটি আর ডিসিপ্লিনের উপর, যেটা স্বাভাবিকভাবেই 5 থেকে 10 গুণ বেশি টাইম হতে পারে। ইচিকো বলে, 10 টাইম বেশি? ইউরুচি বলে, হ্যাঁ, বানকাই শিকাইয়ের থেকে 10 গুণ বেশি পাওয়ারফুল। এই জন্যই বানকাইকে শিখতে 10 বছর ট্রেনিং করতে হয়। ইচিকো বলে, কিন্তু আমাদের কাছে তো অত সময় নেই। ইউরুচি বলে, আমি জানি একটা উপায় আছে, তবে সেটা অনেক বেশি বিপজ্জনক। কিন্তু তুমি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে বানকাইয়ের উপর মাস্টার হবে, তাও মাত্র 3 দিনে। 3 দিনের কথা শুনে ইচিকোর ঘাম ছুটতে শুরু করে। ইউরুচি হাসে। এখানেই এই এপিসোড শেষ হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এই এপিসোডটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।